বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাদ্দিন ফরিদ। আমি আছি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে প্রায় 4 কোটি টাকা উধাও, ক্যাশ ইনচার্জ সহ 2 জন গ্রেপ্তার। রাজশাহী, খুলনা, যশোর ও ফরিদপুর মেডিকেলে করোনায় 24 জনের মৃত্যু, হাসপাতালে শয্যা বাড়ানোর পরও রোগীর চাপ। কুমিল্লায় বাস প্রাইভেট কার সংঘর্ষে নিহত 3, র্যাপিড ট্রানজিট প্রকল্পের ধীর গতিতে গাজীপুর থেকে এয়ারপোর্ট সড়কে জনভোগান্তি। নদী দখলদার প্রভাবশালীদের বাঁচিয়ে সীমানা খুঁটি দিচ্ছে বিআইডব্লিউটিএ, আদালতের নির্দেশ না মানার অভিযোগ। সারা দেশে আগের তুলনায় এবার 4% বেশি বৃষ্টিপাত, রোববার থেকে কমতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় 4 কোটি টাকা উধাও বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ব্যাংকের 2 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন ইমরান আহমেদ। পুলিশ জানায়, ব্যাংকের অভ্যন্তরীণ অডিটের সময় ভল্টের টাকার গরমিলের বিষয়টি ধরা পড়ে। এ সময় দায়িত্বে থাকা 2 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে ব্যাংকটির ওই 2 কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সকালে 54 ধারায় বংশাল থানায় একটি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। গ্রেপ্তার রিফাতুল হক ও ইমরান আহমেদকে আদালতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অডিটে বেরিয়ে আসছে 3,77,66,000 টাকা ভোট থেকে আত্মসাৎ হয়েছে। এই 2 ব্যক্তিকে আমাদের কাছে সমর্পণ করায় আমরা তাদেরকে কোর্টে প্রেরণ করেছি এবং এইটার একটা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এখন যাচ্ছে। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আমরা যেমনটি জানতে পেরেছি যে অভিযুক্ত 2 জনকে আদালতে নেওয়া হয়েছে, সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সেটি জানাবেন এবং পাশাপাশি জানাবেন যে এই ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে, বিষয়টি নিয়ে দুদক কোনো ধরনের তদন্ত করবে কিনা। জি, মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে গ্রেপ্তারের পর মূলত ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ যখন গতকালকে তাদের অডিট হিসাব করে তখন তারা প্রায় 3,77,00,000 টাকার হিসাবের গরমিল দেখতে পায়। এরপরই তারা এই বিষয়ে তদন্ত শুরু করে এবং ব্যাংক কর্মকর্তাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। আমি এখন যেখানে আছি ঠিক সিএমএম আদালতের ঠিক সামনে আছি। এখনও গ্রেপ্তারকৃত যে আসামিরা রয়েছেন, মূলত ব্যাংক কর্তৃপক্ষ গতকালই যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন, একজন হচ্ছেন ক্যাশ ইনচার্জ রিফাতুল হক এবং আরেকজন হচ্ছেন আপনার অপারেশন ম্যানেজার। এই 2 জনকে কিন্তু গতকালই তারা বংশাল থানায় সোপর্দ করে। এরপরে বংশাল থানা পুলিশ তাদেরকে মূলত 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজকে আদালতে পাঠিয়েছেন সকালে। আমরা এখন আদালতে অপেক্ষা করছি, এখনও তাদেরকে আদালতে তোলা হয়নি। আমরা যেটি জানতে পেরেছি হয়তো 3:30 নাগাদ বা তারপরে তাদেরকে আদালতে তোলা হবে। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ আসলে তাদের পক্ষ থেকে বাদী হয়ে কোনো মামলা করেননি। আমরা যেটি জানতে পেরেছি, যেহেতু এটি ব্যাংকের একটি বিষয়, সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ তাদের এর আগেই জিজ্ঞাসাবাদ করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলত হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকার করেছেন অর্থ আত্মসাতের ব্যাপারটি। এটি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে। এক্ষেত্রে তারা যেটি বলছেন, এই বিষয়ে দুদক মূলত হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, এর পরবর্তীতে দুদক মূলত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং তারা এই বিষয়ে মামলা করবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে পুলিশ যেই বিষয়টি আজকে নজরে এনেছেন সেটি হচ্ছে, যেহেতু মামলার ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি বা এখন পর্যন্ত তারা কোনো মামলা করেননি, সেই ক্ষেত্রে তারা দুদকের অভিযোগ বা দুদকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছেন। সেই ক্ষেত্রে আসামিদের আজকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়েই কিন্তু তারা আদালতে পাঠিয়েছেন। তো আদালতে কিছুক্ষণ পর তোলা হবে, এরপরে হয়তো আমরা আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তবে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, তারা আজকে এখানে কোনো রিমান্ড চাওয়ার ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। তারা এখানে শুধুমাত্র আদালতে তাদের হেফাজতে রাখার জন্যই আদালতকে এই বিষয়টি নজরে আনবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।
রাজশাহী, খুলনা, যশোর ও ফরিদপুর মেডিকেলে করোনা ইউনিটে 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে 12, খুলনায় 6, যশোরে ও ফরিদপুরে 3 জন করে মারা গেছেন। মৃত্যু ও সংক্রমণ বাড়লেও এখনও লোকজনের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যাচ্ছে। খুলনায় ডেডিকেটেড করোনা হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 6 জন। এ হাসপাতাল 100 শয্যা থেকে 130 শয্যা করার 24 ঘন্টার মধ্যে রোগী বেড়ে দাঁড়িয়েছে 159 জনে। সিট না পেয়ে অনেকেই মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। সাতক্ষীরায় আমরা মূলত যাইনি। খুলনায় চিকিৎসাটা ভালো, পুরাতন মেডিকেল কলেজ, এই জন্য আমরা খুলনা মেডিকেল কলেজে আসছি। 250 শয্যা হাসপাতাল, এখানে ভালো ট্রিটমেন্ট হবে এটাই জেনে আর কি আমরা চলে আসছি। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 12 জন। চিকিৎসা নিতে নতুন করে ভর্তি হয়েছেন 41 জন। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। যশোরের টানা 8 দিন লকডাউন চললেও কমেনি সংক্রমণ। গত 3 দিনে করোনা শনাক্ত হয় 600 জনের। 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। যশোর শহরে কোনো সচেতনতাই নাই আসলে। আসলে মাস্ক বলেন আর যে আমাদের যে রুলসগুলো আছে সেসব রুলসের কোনো বালাই নাই। পুলিশ অবশ্যই সচেতন করার চেষ্টা করছে, বাট এখানকার জনগণ এটা মানছে না। সংক্রমণ বাড়ায় গোপালগঞ্জ সদর সহ 3 উপজেলায় শুক্রবার থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। সড়কে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে আবারও করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়লেও কুষ্টিয়ায় লকডাউন মানছে না মানুষ। অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। শেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। মেহেরপুরে মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়েই চলছে। চুয়াডাঙ্গা 24 ঘন্টায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে 67.19%। ঝিনাইদহ ও বাগেরহাটে রাস্তা, হাটবাজারে অপ্রয়োজনীয় বের হচ্ছে মানুষ। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে রাজশাহীতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হবে বলে শঙ্কা চিকিৎসকদের। অক্সিজেন সরবরাহ না থাকায় কাজে আসছে না বেসরকারি হাসপাতালগুলো। আক্রান্ত হওয়ার তুলনায় সুস্থ হচ্ছেন কম। করোনা পরিস্থিতি এভাবে বাড়তে থাকলে অবস্থা হতে পারে ভয়াবহ। গেল এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 304 জন। এ সময়ে সুস্থ হয়েছেন 216 জন। এই হাসপাতালে করোনার 12টি ওয়ার্ডে 309 শয্যার বিপরীতে ভর্তি আছেন 358 জন। কোনো রকমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এই রোগীদের। তবে সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন রাজশাহী পিকে পৌঁছাচ্ছে, কিছুদিন পরে রাজশাহীর পিকটা কমে যাবে, তখন দেখবেন আপনি নাটোরে হয়তো আরও বেশি, এবং সেখান থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে স্প্রেড করবে, পাবনা, সিরাজগঞ্জ। এভাবেই কিন্তু আসলে স্প্রেড করে যদি মানুষ সচেতন না হয়। রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে আর কোনো হাসপাতালে বা ক্লিনিকে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি আরও অবনতি হলে চরম অক্সিজেন সংকটের শঙ্কা স্বাস্থ্য বিভাগের। বেসরকারি কোনো হসপিটালে ওইভাবে অক্সিজেন সাপ্লাই নেই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই কিন্তু নেই। সদর হসপিটাল যেটা আছে ওই জায়গাটা আমরা প্রস্তাব পাঠিয়েছি মিনিস্ট্রিতে, ওখানে 100 বেড কোভিডের জন্য করার জন্য। রাজশাহীতে 14 দিনের লকডাউন চললেও করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। এই অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও করোনা চিকিৎসার বিকল্প ব্যবস্থার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে গোপালগঞ্জ, সদর, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় শুরু হয়েছে লকডাউন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জে এখন করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার কেমন দেখছেন, আর লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন? গতকালও 35 জনের করোনা সংক্রমণ হয়েছে। গতকাল সদরে 25 জন এবং সারা জেলায় 35 জন আক্রান্ত হয়েছে করোনায়। এই করোনার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা সদর, কাশিয়ানী উপজেলা সদর এবং উপজেলা সদর। এই 3 স্থানে লকডাউন চলছে। দোকানপাট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খাদ্যদ্রব্য এবং ওষুধ বাদে
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বাদে অন্যান্য দোকান বন্ধ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন মাইকিং শুরু করেছে। তথ্য মন্ত্রণালয়ের গাড়িতে করে প্রতিটি স্থানে মাইকিং করা হচ্ছে। প্রশাসন লকডাউন কার্যকর করতে সড়কে পুলিশ এবং আর্ম ব্যাটালিয়ন পুলিশ নিযুক্ত করেছে, সঙ্গে ম্যাজিস্ট্রেটের নজরদারি রয়েছে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পালন করার জন্য। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালে এই পর্যন্ত 26 জন রোগী ভর্তি আছে, বাকি সবাই হোম কোয়ারেন্টাইনে আছে বলে আমাকে হাসপাতাল সূত্র জানিয়েছে। এদিকে চট্টগ্রামে পৌঁছেছে চীনের সিনোফার্মের ৯১,২০০ ডোজ টিকা। সকাল ৭টায় জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এসব টিকা গ্রহণ করেন। পরে সেগুলো সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়। তিনি জানান, শনিবার বৈঠকে এই টিকা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এবার আগের মতো একাধিক টিকা কেন্দ্র থাকবে না। প্রতিটি জেলায় কেবল একটি টিকা কেন্দ্র থেকেই টিকা দেওয়া হবে। সিনোফার্মের এসব টিকা দেওয়ার ক্ষেত্রে আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা অগ্রাধিকার পাবেন। এর বাইরে ফ্রন্টলাইনার, মেডিকেল শিক্ষার্থী, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং চীনা নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রামের জন্য একটি মাত্র কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই কেন্দ্রে আমরা ভ্যাকসিন দিব, এই সিনোফার্মার ভ্যাকসিন, যেটি মাসের ব্যবধানে 2টি ডোজ দেওয়া হবে। এই মুহূর্তে আমরা 19 তারিখে একটা টেন্টেটিভ ডেট আছে মেডিকেল কলেজে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে। বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে ৮,৬৫১ জনের, আক্রান্ত হয়েছে ৩,৮৫,০০০ মানুষ। এ পর্যন্ত করোনায় বিশ্বে মোট ৩৮,৫৭,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ছাড়িয়েছে ১৭,৮২,০০,০০০। ভারতে টানা ৩ দিনের মতো কমেছে মৃতের সংখ্যা। ৭৩ দিন পর একদিনে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। ২৪ ঘন্টায় ভারতে মারা গেছেন ১,৩১০ জন, শনাক্ত ৬২,০০০। এদিকে জুলাই থেকে শিশুদের ওপর কোভোভ্যাক্সের টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবে সেরাম ইনস্টিটিউট। ২৪ ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। একদিনে দেশটিতে ২,৩৩৫ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৭৪,০০০-এর বেশি। সংক্রমণ বাড়তে থাকায় রাশিয়ার ৪টি অঞ্চলকে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে দেশটির সরকার। পর্তুগালের লিসবনে উদ্বেগজনক হারে বেড়েছে করোনার সংক্রমণ। চিলিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার সংক্রমণ। দেশটির সরকার রাজধানী সান্তিয়াগোতে লকডাউন জারি করেছে। এদিকে আফ্রিকা মহাদেশে করোনার সংক্রমণ গত এক সপ্তাহে ২০% বেড়েছে। কঙ্গো সহ অনেক দেশেই চলছে করোনার তৃতীয় ঢেউ। ব্রিটেনে ১৮ বছর ও তার বেশি বয়সী সবাই টিকা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে বৃহস্পতিবার ১১,০০০ মানুষ নতুন আক্রান্ত হয়েছে। ফেব্রুয়ারির পর এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশে যখন করোনার প্রকোপ বাড়ছে, তখন সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ফ্রান্স ও ইতালিতে শিথিল হতে শুরু করেছে কড়াকড়ি। বাড়ির বাইরে ফ্রান্সে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে বিনোদন কেন্দ্র। মুশরিফা নুসাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। এসএসসি পরীক্ষা অনলাইনে নেওয়ার সুযোগ নেই বলছে শিক্ষা বোর্ড। বিকল্প ঠিক না হওয়ায় অনিশ্চয়তায় ২০ লাখ পরীক্ষার্থী। জিআই স্বীকৃতি পেল ঢাকায় মসলিন, রাজশাহীর সিল্ক সহ ৬ পণ্য। এ পর্যন্ত মোট ৯টি পণ্যের স্বীকৃতি। করোনা পরিস্থিতির আরও অবনতি হলে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে যেতে পারে আওয়ামী লীগ। তবে এখন পর্যন্ত দলের সিদ্ধান্ত হচ্ছে প্রচারণা চালাতে হবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে। জনসমাগম এড়িয়ে অল্প কিছু কর্মী নিয়ে জনসংযোগ করার নির্দেশনা দেওয়া আছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনার মধ্যেও ঢাকা ১৪, সিলেট ৩ ও কুমিল্লা ৫ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়েছে নির্বাচন কমিশনকে। তবে প্রথমে ১৪ জুলাই ভোটের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে ২৮ জুলাই ঠিক করা হয়। কিন্তু এরই মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলা সহ দেশের অনেক অঞ্চলে করোনার পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে।
এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সতর্কভাবে এগোতে এই 3 সংসদীয় আসনে নির্দেশ দিয়ে রেখেছে আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনেই আমরা নেতাকর্মীদের বলেছি নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে, যাতে করে জনসমাগম কম হয়ে যাতে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করা যায় এবং খুব বড় গ্রুপ না গিয়ে যাতে দলের একেবারে সীমিত সংখ্যক নেতাকর্মীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালায়। তবে করোনা পরিস্থিতি আরো নাজুক হলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে আওয়ামী লীগ। আমরা তো কোভিডের বিষয়টায় সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমরা অবশ্যই দেখছি, মনিটর করছি, যদি প্রয়োজন হয় নির্বাচন কি করতে হবে। পরিস্থিতি যদি আরও ডিটেরিওরেট করে অবশ্যই নির্বাচন কমিশন, আমি বিশ্বাস করি, এটি বিবেচনায় নেবে এবং সেইভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। সেক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা এগিয়ে নেবে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবেও বলেন তিনি। সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপিকে দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবেশ নষ্টের মূল কুশীলব এবং কারিগর বলেও দাবি করেন তিনি। এদেশে গণতান্ত্রিক ও প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় এলে বাংলাদেশ আবার লাশের পাহাড় হবে। প্রতিশোধ প্রবণ বিএনপি ক্ষমতা হাতে পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। চিকিৎসা নয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি ও স্ট্যান্ডবাজি করা বিএনপি নেতাদের মুখ্য উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মাহবুবুল আলম হানিফ প্রতিদিন কি বিদেশ পাঠাইতে হবে, কোন বিদেশে যাবেন, আপনি কোন দেশে যেতে চান সেটা কি বলেছেন? তা বলে না। তার মানে তারা চিকিৎসাটা তাদের কাছে মুখ্য নয়। চিকিৎসা নিয়ে তাদের নাটক করে স্ট্যান্ডবাজি করা, রাজনীতি করাই তাদের মুখ্য হয়ে দাঁড়িয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই আহ্বান জানান তিনি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি এখন শুধু আলোচনা সভা নির্ভর রাজনীতি করছে। এভাবে ঘরোয়া রাজনীতি করে গণতন্ত্র উদ্ধার বা দলের দুর্দশা থেকে ঘুরে দাঁড়ানো যাবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতে হবে নেতাকর্মীদের। একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে সেই আন্দোলনে সফলতা আসবে বলেও আশা প্রকাশ করেন গয়েশ্বরচন্দ্র রায়। গণতন্ত্র মুক্তি পাবে, আসে, যা বলেন সেটা আমরা সবাইকে করি। দেশটা মুক্ত করি, গণতন্ত্র মুক্ত করি, খালেদা জিয়াকে মুক্ত করি। নদী দখলদারকে বাঁচিয়ে সীমানা খুঁটি স্থাপন করছে বিআইডব্লিউটিএ। রাজধানীর বছিলায় বুড়িগঙ্গার জায়গায় প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের বিদ্যুৎ কেন্দ্র ও অর্থনৈতিক জোনের সীমানা বাদ দিয়ে খুঁটি নির্মাণ কাজ করা হচ্ছে। গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, নদীর প্রায় 13 একর জমি উদ্ধার করে সীমানা খুঁটি বসানোর নির্দেশ অমান্য করেছে বিআইডব্লিউটিএ। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা বুড়িগঙ্গা ও তুরাগ নদীর মোহনায় তীর ঘেঁষে ঢাকা 14 আসনের প্রয়াত এমপি আসলামুল হকের আরিশা প্রাইভেট ইকোনমি জোন ও মাইশা গ্রুপের পাওয়ার প্ল্যান্ট। নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ সহ সরকারের 8টি সংস্থা বলছে, নদী ও আশপাশের জলাশয়ের 54 একরের বেশি জায়গা দখল করে গড়ে উঠেছে 2 কোম্পানির বিভিন্ন স্থাপনা। এর মধ্যে 13 একরই বুড়িগঙ্গা ও তুরাগ তীরের। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গেল বছর নদীর জায়গা ফিরিয়ে দিয়ে সীমানা খুঁটি বসানোর নির্দেশ দেয় হাইকোর্ট। অথচ আসলামুল হকের মৃত্যুর পর সেই 2 কোম্পানিকে বাঁচিয়ে নদীর সীমানা পিলার বসাচ্ছে বিআইডব্লিউটিএ। আসলামুল হক সাহেবের যে মাইশা গ্রুপ, এটা তো পুরোপুরি বুড়িগঙ্গা যে জায়গায় এসে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল
সেখানে বুড়িগঙ্গার পুরোটা অংশকে দখল করে পুরা প্ল্যানটাই নদীতে। শুধুমাত্র যে বিআইডব্লিউটির একজন কর্মকর্তা আর একজন ব্যবসায়ী আস্তমুল হক আছেন তা না, এটা একটা বিরাট চক্র, যে চক্র ঢাকার চারপাশের সমস্ত নদীকে গত 10-15 বছরে খালে পরিণত করছে। অবৈধ দখল উচ্ছেদে গেল বছরের 23 নভেম্বর চিঠি দেয়া হলেও বিআইডব্লিউটিএ এখন একক ক্ষমতা বলে দখলদারের পক্ষে সীমানা খুঁটি বসাচ্ছে বলে অভিযোগ সাবেক নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের। পিলার তো বসাতেই হবে, কারণ ওটা যারা দখল করে আছে সেই অবৈধ দখলদারকে উচ্ছেদ করে তারপরে সঠিক জায়গায় পিলার করতে হবে। না, কোনো মামলাই করা উচিত না, মামলা সেটেল ডাউন, কতবার আর মামলা করবে? এখন নদী রক্ষা কমিশন তো অবশ্যই তাদের এখনই তো ঝাঁপিয়ে পড়া উচিত। তবে সঠিক জায়গায় নদীর সীমানা খুঁটি বসানো হচ্ছে বলে দাবি বিআইডব্লিউটিএর। নদীর সিএস অনুযায়ী পিলার বসবে। আমাদের যে ফোর্সের ম্যাপ আছে, জেলা প্রশাসন যে ম্যাপ দিচ্ছে আমাদেরকে, সিএস লাইনের উপরে ফোর্সের দ্বারান্বিত করা দ্রুত জরিপকৃত ম্যাপ অনুযায়ী সীমানা পিলার বসাচ্ছে। গেল বছর রাজধানীর চারপাশের নদ নদীর তীরে দখলদার উচ্ছেদের অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ, কিন্তু সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতায় সমালোচনার মুখে পড়ে সেই কার্যক্রম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা সোয়াগাজীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। গত রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। নিহতরা হলেন প্রাইভেট কারের মালিক ফখরুল আলম দুলাল এবং চালক মিরাজ হোসেন ও বেলাল। তারা সবাই ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। নিহতের স্বজনরা জানিয়েছেন, গতরাতে ঢাকার খিলগাঁও থেকে প্রাইভেট কারটি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান মিরাজ হোসেন ও ফখরুল আলম দুলাল। আহত বেলালকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার। দুর্ঘটনার পরপরই শ্যামলী পরিবহনের বাসটিকে আটক করে পুলিশ। ঢাকাগামী যে বাসটা ছিল সেটা রাইট ওয়েতে ছিল এবং প্রাইভেট কারটা ইউটার্ন করে সম্ভবত জোড়কানন যে হোটেল আছে, হোটেল কানন, ওইখানে ঢুকতে চেষ্টা করতেছিল। অ্যাট দ্যাট টাইম অ্যাক্সিডেন্টটা ঘটে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পারছি। এ বিষয়ে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট সড়ক বেহাল, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে ধীরগতি আর খোরাখুরিতে। গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে এই পথ ব্যবহারকারীদের। আপাতত জনদুর্ভোগ কমাতে ট্রেনে বিকল্প যাতায়াতের ব্যবস্থার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এমন বেহাল। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 4 বছর মেয়াদী বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ 2012 সালে শুরু হলেও 8.5 বছরে শেষ হয়েছে মাত্র 60% কাজ। কাজের ধীরগতি ও সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখা সহ ড্রেনেজের কাজ চলায় অনেক জায়গায় 1 লেনে চলছে গাড়ি। ছোট বড় গর্তের কারণে চলাই কঠিন হয়ে পড়েছে। যখন তখন লেগে যায় যানজট, বৃষ্টি হলে চরমে পৌঁছে ভোগান্তি। গাজীপুরের এই রাস্তার জন্য আপনার এখন মানুষের জীবন খুবই খারাপ অবস্থা। ঢাকা থেকে গাজীপুর আসতে 5.5 ঘন্টার মতো সময় লাগছে। 7টা বাজে মহাখালী থেকে ছাড়ছি, 11টা বাজে আইলাম টঙ্গী বাজার। আনার কুলার আর জানে ভাল লাগে না। মানে ট্রাফিক পুলিশ বলছে সড়ক জুড়ে খানাখন্দের কারণে যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেহাল সড়ক নিয়ে ফেসবুকে অসন্তোষ প্রকাশ করেছেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা দেখছেন তিনি। তাদের সাথে যারা ঠিকাদার কোম্পানিগুলো রয়েছে তাদের আমার মনে হয় যে একটা সমন্বয়হীনতা এখানে আছে। না হলে এত বছর লাগবে কেন একটা কাজ করতে? তো মানে পদ্মা সেতুর মতো প্রজেক্ট এইগুলো যদি এত দ্রুত সম্পন্ন হয়, অ্যাপ্রোচ রোড এত দ্রুত সম্পন্ন হয়, তাহলে এই সড়কটা করতে এত সময় লাগবে কেন? জনদুর্ভোগ কমাতে আপাতত ট্রেনে বিকল্প যাতায়াতের ব্যবস্থার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের যে স্থানীয় পর্যায়ে কাজগুলো হলে আমরা যেভাবে তাদের কাছ থেকে কাজটা আদায় করতে পারি, সেটি এই কারণে এইটি কেন্দ্রীয়ভাবে হওয়ার কারণে সেটা কিন্তু সেভাবে আমরা পারছি না। বিশেষ ট্রেন সার্ভিস যাতে চালু করতে পারি তাহলে কিছু মানুষও উপকৃত হতে পারবে। যানজটের ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিতেই নেওয়া হয়েছিল বিআরটিএ প্রকল্প, কিন্তু নির্মাণ কাজের ধীরগতিতে এই প্রকল্পই সড়কে যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত সড়কে জনদুর্ভোগ নিয়ে আরো জানাতে টঙ্গী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী
মাহমুদ শরীফ। শরীফ, এই যে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প যেটির মেয়াদ ছিল 4 বছর, 2012 সালে যেটির কাজ শুরু হয়েছিল, 8.5 বছর পেরিয়ে গেছে, এর মধ্যে কাজের মাত্র শেষ হয়েছে 60%। এ নিয়ে প্রকল্প পরিচালক কি বলছেন? দেখুন, এখন আমি আছি টঙ্গীর স্টেশন রোড এলাকায়। এই এলাকার যে চিত্র, সেই চিত্র আমি আগে একটু আপনাকে দেখাই। সেই চিত্র দেখানোর পর আসলে আপনি যেটি জিজ্ঞেস করলেন সেটা আমি বলছি যে আসলে এই রাস্তায় যে খানাখন্দে ভরা বা এই যে ধীর গতিতে যান চলাচল, এটি কিন্তু এই 12 থেকে 13 কিলোমিটার যে সড়ক রয়েছে টঙ্গী থেকে চৌরাস্তা, এই পুরো সড়কের চিত্রই বলা চলে এমন, যদিও মাঝখানে কিছু অংশে খুব সম্প্রতি কাজ করা হয়েছে, অর্থাৎ সেখানে ইটের সলিং বা কোথাও কার্পেটিং করা হয়েছে, যে কারণে মাঝখানের কিছু অংশে যান চলাচল বলা চলে কিছুটা স্বাভাবিক। আর বাকি যে দুই প্রান্ত রয়েছে, অর্থাৎ টঙ্গী থেকে শুরু করে বলা চলে একেবারে বোটবাজার পর্যন্ত, সেখানে এই যে এই ধীরগতিতে যান চলাচল করছে। এবং এরপরে চৌরাস্তার কাছাকাছি গিয়ে বাইপাল যে মোড় রয়েছে, সেই মোড় থেকে আবার সেই খানাখন্দে ভরা সড়ক এবং যানজট। এটি কিন্তু দীর্ঘ 9 বছর বলা চলে এই রুটে যারা বসবাস করছে, এই রুটের আশপাশে যারা বসবাস করছেন বা এই রুটে যারা যাতায়াত করছেন, তাদের এই 9 বছর যাবতীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন প্রকল্প পরিচালক বলছেন তারা সাময়িক যে যানজট নিরসন, এর জন্য তারা বেশ কিছু কাজ করছেন, যে কাজ মাসখানেকের মধ্যে শেষ হবে এবং মাসখানেকের মধ্যে সেই কাজ শেষ হলে যানজট সাময়িকভাবে নিয়ন্ত্রণ হবে, এটি তাদের দাবি। যদিও এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই প্রকল্প 4 বছরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে 9 বছর পেরিয়ে গেছে। এখন প্রকল্পের মেয়াদ বেড়েছে কয়েক দফা এবং সেই সাথে বরাদ্দও বেড়েছে। শরীফ, ক্রীড়া প্রতিমন্ত্রী যেমনটি অভিযোগ করেছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের মধ্যে একটা সমন্বয়হীনতার বিষয়ে তিনি বলেছেন। তো এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ কারো কোনো বক্তব্য পেয়েছেন কিনা, তারা কি বলছেন? দেখুন, তারা আসলে নানা যুক্তি দিচ্ছে। কর্তৃপক্ষ এখানে বলছে যেহেতু এই বিআরটি যে প্রজেক্ট, এই প্রজেক্ট আসলে 20 কিলোমিটারের একটি প্রজেক্ট, এখানে বেশ কিছু জায়গায় তাদের যে সব পয়েন্ট রয়েছে, অর্থাৎ যেখানে বাস স্টেশন হবে বা যেখানে ওভারপাস হবে বা ফ্লাইওভার হবে, সেই সব জায়গাতে তাদের ড্রেনেজ ব্যবস্থায় কাজ করতে হচ্ছে। তারপর গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, পানির লাইন, এইসব নানা কিছুর আসলে তারা অজুহাত দিচ্ছে যে সব আসলে লাইন অন্যত্র সরাতে বা আসলে লাইন যে সঠিকভাবে নেয়ার ক্ষেত্রে এই সময়গুলো ব্যয় হয়েছে। এবং তারা মূল যে যুক্তি দিচ্ছে যে এই সড়কের দুপাশেই মিল ফ্যাক্টরি, গার্মেন্টস, অনেক গার্মেন্টস, অর্থাৎ বলা চলে এই 12 কিলোমিটার যে সড়ক রয়েছে, সড়কের দুপাশেই মিল ফ্যাক্টরি ভরা। এখন তারা বলছেন যেহেতু বৃষ্টির সময় তাদের কাজের গতি একেবারে থেমে যায়, কারণ আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, সামান্য বৃষ্টি হলেও জলাবদ্ধতার তৈরি হয়। যখন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়, এই জলাবদ্ধতা কিন্তু ছড়িয়ে যায় আশপাশের যেসব এলাকা রয়েছে, আশপাশের যেসব সড়ক রয়েছে, অলিগলি রয়েছে সেখানে। অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থার যে কাজ, সেটি মূলত সঠিকভাবে না করতে পারার কারণেই এই যে কাজের যে ধীরগতি, এটিও একটি কারণ তারা বলছেন। সব কিছু মিলিয়ে এখন 2022 সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাৎ এখানে যারা যাত্রী বা এলাকায় যারা বসবাস করেন, তারা চাইছেন যেহেতু কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে এখন 2022 সালের ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে, এর মধ্যেই যাতে কাজটি শেষ হয়ে যায় এবং যত দ্রুত কাজ শেষ হবে ততই এই এলাকায় যারা বসবাস করছেন, এই এলাকা দিয়ে যারা যাতায়াত করছেন, তাদের সুবিধা হবে, অর্থাৎ ভোগান্তি কমে আসবে। টঙ্গী থেকে সড়কে জনদুর্ভোগের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। অল্প কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মাসের শেষে আবারও বাড়বে বৃষ্টি। উজানে বৃষ্টিপাতের প্রভাবে জুলাই মাসে প্লাবিত হতে পারে দেশের উত্তরাঞ্চলের নিচু এলাকা। আর মাসের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা কম থাকলেও অনুভূত হবে ভ্যাপসা গরম। মাসের শুরুতে সাগরে নিম্নচাপের প্রভাবে কিছুদিন গরম অনুভূত হবার পরে স্বস্তির বৃষ্টি নিয়ে আসে বর্ষা। আষাঢ়ের শুরু থেকেই আকাশ মেঘলা, থেমে থেমে বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিন। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে বছরের এ সময়ের গড় বৃষ্টিপাতের তুলনায় এবার 4% বেশি বৃষ্টি হয়েছে। রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বৃষ্টিপাতটা কম হয়েছে, কিন্তু দেশের দক্ষিণাঞ্চল, ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বৃষ্টিপাতটা বেশি হয়েছে। কিন্তু আপনি ধরুন ওভারঅল কান্ট্রিটা আপনি
কোনো চিন্তা করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা স্বাভাবিক হয়েছে। রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গোটা আষাঢ় মাসে তাপমাত্রা 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও অনুভূত হবে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকাই এর কারণ জানালেন আবহাওয়াবিদ। কমে আসবে মানে এর অর্থ এই না যে বৃষ্টিপাত একবার থেমে যাবে। বৃষ্টিপাত সারা দেশে হবে, হয়তো এখন যেরকম কন্টিনিউয়াস বৃষ্টিপাত হচ্ছে আগামীকালকের পথে কন্টিনিউয়াস বৃষ্টিটা হবে না, মাঝে মধ্যে বৃষ্টি হবে আবার রোদ হবে, এই অবস্থাটা থাকবে। এবারের বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সীমান্তের উপরে মেঘালয় ও আসামের পাহাড়ি ঢালে বৃষ্টিপাত বেশি না হলে দেশে বন্যার সম্ভাবনাও কম। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। বাড়তি দামের জন্য বৈরী আবহাওয়ায় সরবরাহ ঘাটতির দোহাই দিচ্ছেন বিক্রেতারা। এদিকে চড়া ভোজ্য তেলের দামও। আপাতত দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমার সম্ভাবনা নেই বলছেন খোদ বাণিজ্যমন্ত্রী। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ক্রেতা বিক্রেতার ভিড় কম নেই কারণ বাজারে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হয় সবাইকে। বৃষ্টি হলে পানি জমে যায়, কাস্টমার আসে না, আমরা বিক্রি করতে পারি না, ড্রেন জাম হয়ে গেছে, এই জন্য পানি আটকে যায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। আর সোনালী জাতের মুরগির কেজি 250 থেকে 260 টাকা। দাম বৃদ্ধির জন্য নানা অজুহাত দিলেও তা মানতে নারাজ ক্রেতারা। সবজির দোকানে যা একদম বৃষ্টি হলে পরে সব ডুবে গেছে। এটা মুরগির দোকানে আসেন, বৃষ্টি হচ্ছে, মুরগি আসতে পারেনি। হ্যাঁ, এই সব তো সিন্ডিকেটের। এদিকে কোনো সুখবর নেই সয়াবিন তেলের দামে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 150 টাকা। কবে নাগাদ দাম কমতে পারে তা জানা নেই বাণিজ্য মন্ত্রীরও। ওভারঅল মানুষের তো একটু ক্রয় ক্ষমতা কমে গেছে, তবে এটা সাময়িক বলে মনে করি। পুরোপুরি নির্ভর করছে আন্তর্জাতিক বাজারে কি দাম থাকে। যদি কমে আমাদের দেশে কমে। বাজারে বেগুন, পটল সহ বেশিরভাগ সবজির দাম নাগালে থাকলেও বেড়েছে আলুর দাম। বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে নগরীর 16 শহর কর্ণফুলী মার্কেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতিকার ফয়সাল। ইফতিকার, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। চট্টগ্রামের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে সবজির দাম কেমন, মাছ মাংসের বাজার কেমন? চট্টগ্রামে গত 2 সপ্তাহের বাজারের অবস্থা যদি বলি, সেক্ষেত্রে বলা যায় সবজির দাম কেজি প্রতি প্রায় 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে আমি যদি বলি, একেবারে এখানে যে আলুগুলো বিক্রি হচ্ছে, এখানে বগুড়ার যেসব দেশি বড় আলু রয়েছে সেটি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, যেটি এর আগে গত সপ্তাহে 40 টাকা বিক্রি হয়েছে। এবং এখানকার স্থানীয় 2000-এর যে আলুটি সেটি 35 টাকা বিক্রি হতো, কিন্তু এখন 40 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে মুন্সিগঞ্জের যে ডায়মন্ড আলু, যেটি আমরা দেখেছি এর আগে 19 টাকা 20 টাকা দরে বিক্রি হতে, সেটিও কিন্তু এখন বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা পর্যন্ত। আর এর বাইরে আমরা দেখেছি ঢেঁড়স, পেঁপে সহ অন্যান্য যেসব সবজিগুলো রয়েছে, প্রত্যেকটা সবজিরই বিশেষ করে আমরা দাম বাড়তে দেখেছি। তবে কিছু সবজি আছে যেগুলোর দাম কমেছে, যেমন পটলের দাম আমরা কিছুটা কমতে দেখেছি, যেটি গত সপ্তাহে 40 টাকা বিক্রি হয়েছিল, কিন্তু এখন সেটি 35 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং একই সঙ্গে আমরা যেই কচুমুখী রয়েছে, সেই কচুমুখীর দামও কিছুটা কমতে দেখেছি, সেটি এখন 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 60 টাকা দরে বিক্রি হচ্ছিল। তো এইভাবে বলা যায় বেশিরভাগ সবজি যেগুলো শীতকালীন সবজি ছিল, সেই শীতকালীন সবজির সরবরাহ এখন যেহেতু একটা কিছুটা কমে গেছে, কমে যাওয়ার কারণে শীতকালীন সবজিগুলোর দাম কিছুটা বেড়ে গেছে। এবং নতুন যে সবজিগুলো আসছে সেই সবজিগুলোর দাম আমরা দেখেছি কিছুটা কমছে। আর সবজির বাজার আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে কাঁচামরিচের বাজার, সেটি কিন্তু একেবারেই কমে গেছে। কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 20 টাকা দরে। এবং এর বাইরে টমেটো দাম আমরা কিছুটা বাড়তে দেখেছি। টমেটো এখন বিক্রি হচ্ছে, যেটি দেশি টমেটো, সেটি 40 থেকে 50 টাকা কেজি দরে। এবং ভারতীয় যে টমেটোটার কথা এখানে বলা হয়, সেটিও 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর চট্টগ্রামের সবজির বাজারের বাইরে আমরা কিন্তু
এখানে মাছের বাজার এবং মাংসের বাজারও ঘুরে দেখেছি। মুরগির দাম যদি আমরা বলি, ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি প্রায় এক সপ্তাহের ব্যবধানে 5 টাকা বেড়েছে এবং এর বাইরে আমরা দেখেছি বিশেষ করে সামুদ্রিক যেই মাছ, সামুদ্রিক মাছের সরবরাহ কিন্তু এখন কিছুটা কম, যার কারণে সামুদ্রিক মাছের বাজার বলা যায় কিছুটা চড়া এবং বাড়তি দামে সেটি বিক্রি হচ্ছে। যদিও এখানকার যেই পুকুর এবং যেই মাছের বিভিন্ন খামার থেকে যেগুলো আসছে সেখান থেকে আমরা দেখেছি সেই মাছগুলো দাম কিছুটা কম রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে। আর এর বাইরে চালের বাজার আমরা দেখেছি কিছুটা পাইকারি বাজারে গত কয়েকদিনে প্রায় 100 থেকে 200 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে, তবে পেঁয়াজের দাম কিছুটা কমতে আমরা দেখেছি। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের বাজারের খবর। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফাসাদ। গাইবান্ধায় মিষ্টির দাম নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকালের ওই ঘটনার প্রতিবাদে সকালে অভিযুক্তর দোকান ও বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বালুয়া বাজারে কম দামে মিষ্টি বিক্রি করায় ব্যবসায়ী কনককে মারধর করেন আরেক ব্যবসায়ী সোহেল। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যান রোকন ও জিল্লুর নামের দুজন। এক পর্যায়ে সোহেল ও তার ভাই সোহানের ছুরিকাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় রোকনের। আশঙ্কাজনক অবস্থায় জিল্লুর রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সকালে ব্যবসায়ী রোকন হত্যার বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সকালে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় অভিযুক্তের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সোহেল ও সোহান। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বাড়িতে আমরা অভিযান চালিয়েছি, সারা রাত আমাদের অভিযান চালিয়েছে, আমরা কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমাদের এখনও মামলাটা প্রক্রিয়াধীন রয়েছে। যারা ভিকটিম সেই ফ্যামিলি, তাদের ফ্যামিলি থানায় গিয়েছে, তারা একটা মামলা রুজু করার জন্য সেই জায়গায় তারা তাদের এই ঘটনার সাথে জড়িত কারা তারা সেইভাবে একটা এজাহার দিচ্ছে। এজাহার দেওয়া মাত্রই, সম্পূর্ণ কমপ্লিট হওয়া মাত্রই আমরা সেটা মামলা হিসেবে নিব। এমনকি এর সাথে যারা জড়িত, যারা যে সমস্ত আসামি জড়িত, সবার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে এসএসসি ও সমমানের পরীক্ষার কোনো সুযোগ নেই বলছে শিক্ষা বোর্ড। তবে তারা পরীক্ষার বিকল্প এখনও ঠিক করতে পারেনি। বোর্ড বলছে তারা সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই আছে। এদিকে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় আছেন 20 লাখের বেশি পরীক্ষার্থী। করোনার কারণে 15 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার পর 60 দিন ক্লাস নিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। কিন্তু কয়েক দফায় স্কুল খোলার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির কারণে খোলা যাচ্ছে না। এ অবস্থায় পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে শঙ্কায় আছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনাও তেমন একটা হচ্ছে না। আমরা আমাদের পরীক্ষা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। অনলাইনে ক্লাস করার তেমন সুযোগ পাইনি। পরীক্ষার্থীদের পড়াশোনার সাথে রাখার জন্য মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হতে হবে। এদিকে পরীক্ষার বিকল্প কি হতে পারে তা নির্ধারণে একটি কমিটি করে দিয়েছিল মন্ত্রণালয়। তবে কমিটি বলছে অনলাইনে পরীক্ষা নেওয়ার বাস্তবতা নেই, সেই সঙ্গে এমসিকিউ এর মাধ্যমে মূল্যায়নও সম্ভব নয়। শুধু এটার উপরে ভিত্তি করে পাবলিক পরীক্ষাটা নেওয়াটা একটু ডিফিকাল্ট। এটা হলো বাস্তবতা, কারণ আমাদের মেধা যাচাইটা তো কোনো না কোনোভাবে করতে হবে। পরীক্ষা নেওয়ার বিকল্প কিছু নেই, সেক্ষেত্রে বিষয় কমিয়ে হলেও পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। তো আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা আসলে পরীক্ষাটা নিতে চাচ্ছি, এই কারণে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা বাসায় পড়াশোনা করো। শিক্ষকরা বলছেন অটোপাস দেয়া হলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ পড়ে, সেক্ষেত্রে ছোট পরিসরে হলেও পরীক্ষা নেওয়ার আহ্বান তাদের। তারপরে মনে করি যে কোনোভাবে একটা পরীক্ষা নেওয়া উচিত। প্রয়োজনে সংক্ষিপ্ত সিলেবাসে নিক, মেন সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে সেভাবে নেওয়া যেতে পারে। তবে একটা পরীক্ষা হওয়া দরকার, কারণ আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা বা আমাদের সন্তানরা সারা জীবন মাথা নিচু করে থাকুক, আমরা অটো পাস করে। এদিকে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখতে এরই মধ্যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সংঘাত সবকিছুর জন্যই প্রস্তুত উত্তর কোরিয়া। বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথম সরাসরি মন্তব্য কিম জং উনের। কোপা আমেরিকায় পেরুকে 4-0 গোলে উড়িয়ে দিল ব্রাজিল। প্রথম জয়ের খোঁজে আর্জেন্টিনার চ্যালেঞ্জ উরুগুয়ে।
ভৌগোলিক নির্দেশক বা জিআই হিসেবে স্বীকৃতি পেল দেশের আরও 6টি পণ্য। বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে জিআই পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ঢাকায় মসলিন, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ ও বাংলাদেশি কালিজিরা পণ্যগুলো এবার জিআই এর অন্তর্ভুক্ত হলো। এ নিয়ে মোট 9টি পণ্য জিআই হিসেবে স্বীকৃতি অর্জন করলো। এর আগে ইলিশ, জামদানি ও চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এর ফলে এই 9টি পণ্য বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারা বিশ্বে পরিচিত হবে। জিআই এর মাধ্যমে বিশ্ববাজারে এসব পণ্যের চাহিদা বাড়বে, একই সাথে বাড়বে রপ্তানিও। এসব পণ্যের দাম 30% পর্যন্ত বাড়তে পারে। এখন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে ফজলি আম ও বাগদা চিংড়ি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সংঘাতের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেয়ার পর এই প্রথম দেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করলেন কিম জং উন। পিয়ংইয়ংয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেন, উত্তর কোরিয়ার স্বার্থ ও সম্মান রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সংঘাতের জন্য বিশেষভাবে প্রস্তুত তার দেশ। সেই সাথে কোরিয়া উপদ্বীপের স্থিতিশীলতা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতেও উত্তর কোরিয়া প্রস্তুত বলে জানান তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের 2 দফা বৈঠকের পর কিছুটা কমেছিল দুই দেশের মধ্যকার উত্তেজনা। তবে শুরু থেকেই চাপা উত্তেজনা চলছে বাইডেন ও কিম জং উনের মধ্যে। মার্কিন নির্বাচনের আগে কিম জং উনকে ঠক বলে মন্তব্য করেছিলেন জো বাইডেন। জবাবে তার শপথ আয়োজনকে সামনে রেখে বড় পরিসরে সামরিক মহড়া চালায় উত্তর কোরিয়া। ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে ভোট দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবারের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে 7 জন অনুমোদন পেলেও 3 জন সরে দাঁড়িয়েছে। 4 প্রতিদ্বন্দ্বীর মধ্যে এগিয়ে রয়েছেন খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি। 1979 সালের বিপ্লবের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ইরান। এর মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে 13তম প্রেসিডেন্ট নির্বাচন। নিয়ম অনুযায়ী প্রার্থিতা না পাওয়ায় এই নির্বাচনের মাধ্যমে শেষ হতে চলেছে হাসান রুহানির 8 বছরের শাসনামল। এবারে নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য 529 জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে সংস্কারপন্থী ও মধ্যপন্থীদের বাদ দিয়ে 7 চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। তবে শেষ মুহূর্তে 3 জন প্রার্থী স্বেচ্ছায় সরে দাঁড়ান। বর্তমানে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। ইরানের যে কোনো বড় সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতার হাতে থাকায় নির্বাচনেও প্রভাব থাকছে আয়াতুল্লাহ আলী খামেনির। আর তাই সর্বোচ্চ নেতার সমর্থন পেয়ে প্রার্থী হিসেবে এগিয়ে খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। কট্টর রক্ষণশীল পশ্চিমা বিরোধী ইব্রাহিম রাইসি 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত ছিলেন দেশটির অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে। এছাড়াও 2004 থেকে 2014 সাল পর্যন্ত বিচার বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিশ্লেষকদের মতে ইরানের নতুন সরকার যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ বিরোধী অবস্থানের পাশাপাশি ঘনিষ্ঠ ও দৃঢ় সম্পর্ক গড়ে তুলবে রাশিয়া ও চীনের সাথে। এছাড়াও পরমাণু কর্মসূচিও জোরদার করতে পারে দেশটি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় পেরুকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। 68 গোল নিয়ে সেলেসাওদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমার। এদিকে ছন্দে ফেরার মিশনে আর্জেন্টিনার চ্যালেঞ্জ নেবে উরুগুয়ে। সাফল্য পেতে আরও কৌশল বদলে আনছে আলবিসেলেস্তারা। বিপরীতে চাপমুক্ত ফুটবল খেলার প্রত্যাশা লা সেলেস্তের। ম্যাচ শুরু কাল ভোর 6টায়। দলের প্রাণ মেসিও আর্জেন্টিনার ভাগ্য ফেরাতে ব্যর্থ। সবশেষ 3 ম্যাচে পাল্টেছে প্রতিপক্ষ, কিন্তু ভাগ্যরেখা আগের মতোই অপরিবর্তিত। প্রথম জয়ের খোঁজে থাকা আলবিসেলেস্তের চাপ বেড়েছে প্রতিপক্ষ উরুগুয়ে হওয়ায়। দল ছাপিয়ে আলোচনায় 2 বন্ধু মেসি সুয়ারেজের দ্বৈরথ। আর্জেন্টিনার ফ্রন্টলাইন যতটা ক্ষুরধার, ডিফেন্স ততটাই নড়বড়ে। ইনজুরিমুক্ত স্কোয়াড স্বস্তির হলেও আত্মবিশ্বাস ফেরাতে জয় চায় স্ক্যালোনি। পরিসংখ্যান আলবিসেলেস্তের অনুপ্রেরণা। উরুগুয়ের সাথে 189 দেখায় 87 ম্যাচে জয় আর্জেন্টিনার।
উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ। ম্যাচে সাফল্য পেতে সুয়ারেজ কাভানিকে শুরু থেকে বোতলবন্দি করতে হবে। রক্ষণ দুর্বলতা কাটিয়ে জয় ফেরার লক্ষ্য থাকবে। সময়টা ভালো যাচ্ছে না উরুগুয়েরও। চলতি বছরের 2 ম্যাচে ড্র, সাথে অস্বস্তি, স্কোরিং সমস্যা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে কাভানির প্রত্যাবর্তন ফ্রন্টলাইনে শক্তি বাড়াবে লা সেলেস্তের। ফাইনাল না হলেও আর্জেন্টিনা উরুগুয়ে ডার্বি রোমাঞ্চ ছড়াবে। প্রতিপক্ষ দলে মেসির মতো ফুটবলার থাকলে আলাদা পরিকল্পনা করতে হয়। আমিও ব্যতিক্রম নই। জাতীয় দলে বন্ধু মেসি সুয়ারেজদের ভাগ্য যতটা ম্লান, নেইমারের ততটা বর্ণিল। সতীর্থদের উজ্জীবিত রাখতে শতভাগ সফল ব্রাজিলিয়ান পোস্টার বয়। ভেনেজুয়েলা ম্যাচের মতো পেরু পরীক্ষাতেও সপ্রতিভ নেইমার। জেসুস আলেক্সান্দ্রো রসায়নে জমজমাট শুরু ব্রাজিলের। মাঝে আলোটা নিজের দিকে রাখেন নেইমার। গোল করে আর এভারটনকে দিয়ে করিয়ে জানান দিলেন কেন তিনি সেরাদের সেরা। আর শেষ দিকে গোলের হালি পূর্ণ হয় রিচার্লিসনের নৈপুণ্যে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব। ফলে ডিপিএল টি-20 সুপার লিগে খেলা হচ্ছে না টাইগার তারকার। 3 ম্যাচে নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মাঠে নামেন সাকিব। মোহামেডানের হয়ে শেষ ম্যাচেও ছিলেন ছন্দহীন। সাদা কালোদের সাথে চুক্তি করেছিলেন লিগ পর্বের 11 ম্যাচের জন্য। তাই তো সুপার লিগে সাকিবকে ছাড়াই খেলতে হবে মোহামেডানকে। ব্যাটিংয়ে ফর্মে ফেরার যে মিশন নিয়ে নেমেছিলেন তা সফল হলো না। জিম্বাবুয়ে সিরিজে কঠিন পরীক্ষা থাকছে সাকিবের সামনে। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে চলে যাবেন টাইগার অলরাউন্ডার। সেখানে একদিনের কোয়ারেন্টাইন করেই যোগ দেবেন অনুশীলনে। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।